Assalamualikum warahmatullah. Today's topic is marine insurance. আজকে আমরা marine insurance সম্পর্কে জানব। খুবই ইম্পর্টেন্ট একটা টাস্ক ইন ইন্স্যুরেন্স সেক্টর। বিভিন্ন ইন্স্যুরেন্স নিয়ে আমাদের আলোচনা আছে, বিভিন্ন ভিডিও পাওয়া যায়, কিন্তু বাংলাতে মেরিন ইন্স্যুরেন্সের বিষয়ে বেশ কিছু ভিডিও দেখলাম, তেমন ভালো আপডেট বা ব্যাখ্যা দেখা গেল না। সো আজকে প্রথমে আমরা মেরিন ইন্স্যুরেন্স আসলে কি সেটা জানবো। এটা একটা ছোটখাটো একটা ডেফিনেশন। বেশিরভাগ ইন্স্যুরেন্সই ইংরেজিতে লেখা বা ইংরেজি ভাষায় এর পার্টিকুলার গুলো আলোচনা করা হয়, বুঝতে সুবিধা হয়, সেজন্য ভিডিওটি ইংরেজিতে সাজানো হয়েছে। বাংলায় শব্দগুলো অনেক দুর্বোধ্য থাকে। প্রথম বিষয় হচ্ছে এটা। সো আজকে এই মেরিন ইন্স্যুরেন্সের সংজ্ঞাটি দেখি। মেরিন ইন্স্যুরেন্স কভার্স দ্য physical loss or damage of ships, cargoes, terminals, সবই ship, cargo, terminals and any transport by which the property is transferred. একটা প্রপার্টি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয় বা পরিবহিত হয়, পরিবহনকৃত হয়, ট্রান্সফার্ড, acquired or held between the point of origin and the final destination. একটা পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করতে যত ধরনের মিনস অফ ট্রান্সপোর্ট বা পরিবহন প্রয়োজন হয়, এই পুরো বিষয়টাকে কভারেজ করবে মেরিন ইন্স্যুরেন্স। এখন আমরা দেখে নিই ইন্স্যুরেন্স 1906 কি বলা আছে। ইন্স্যুরেন্স অ্যাক্ট 1906 বলা আছে, এ কন্ট্রাক্ট অফ মেরিন ইন্স্যুরেন্স ইজ এ কন্ট্রাক্ট hereby the insurer undertakes to indemnify the assured in manner and to the extent, এইভাবে তাকে তার ইন্স্যুরেন্স কভারেজটাকে এইভাবে আন্ডারটেক করবে, এইভাবে তার সিকিউরিটি দিবে, এইভাবে ইন্ডেমনিফাই ক্ষতিপূরণ করবে, এই ধরনের ভাবে তাকে সাহায্য করবে। অ্যাগ্রিড, দেয়ার বাই অ্যাগ্রিড, তারা যেভাবে নিজেরা একে অপরের সাথে অ্যাগ্রিড হবে অ্যাগেনস্ট মেরিন লসেস, মেরিনের যে লসগুলো হয় সেগুলোর ক্ষেত্রে তারা উভয়ে যে আমরা চুক্তিবদ্ধ হলাম, এই ক্ষেত্রে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করবো, ইন্ডেমনিফাই ক্ষতিপূরণ করবো। দ্যাট ইজ টু সে, এবং সেটা পলিসির মধ্যে লেখা থাকবে, দ্য লসেস অ্যাক্সিডেন্টস ইন মেরিন অ্যাডভেঞ্চার, এবং এই লসগুলো অবশ্যই মেরিন অ্যাডভেঞ্চারের ভিতরে, মানে পণ্য পরিবহনের সময়ের ভিতরেই হতে হবে, পরিবহনকালীন সময়েই হতে হবে। এটা হচ্ছে মেরিন ইন্স্যুরেন্সের মেইন সংজ্ঞাটা। এখন আমরা দেখিনি এখানে যে বলল লসেস, এর আগে আমরা দেখব মেরিন ইন্স্যুরেন্স প্রকারভেদ। মেরিন ইন্স্যুরেন্স হচ্ছে 3 প্রকার দেখা যাচ্ছে সাধারণত: মেরিন কার্গো, মেরিন লায়াবিলিটি, মেরিন হাল। এই মেরিন কার্গোটা দেশের ভিতরে বা দেশের বাহির থেকে যে পণ্য আমদানি পেয়েছে, বাইরে পণ্য রপ্তানির ক্ষেত্রে ওভারসিজ কার্গো, আর দেশের ভিতরে ইনল্যান্ড কার্গো। আর মেরিন লায়াবিলিটি কার্গোর ক্ষেত্রে হতে পারে, মেরিন হালের ক্ষেত্রে হতে পারে, মেরিন হালের হাল অ্যান্ড মেশিনারি ফ্রেট, এই বিষয়গুলো ইন্স্যুরেন্স হয়ে থাকে। এই মেরিন ইন্স্যুরেন্স কার দরকার? মেরিন কার্গো ইন্স্যুরেন্স কে নেবে? আপনি যদি একটা কোম্পানি থেকে, if your company relies on transit of goods by sea, air, land or rail, you could face significant financial loss if your goods are damaged or lost while in transit. আপনার পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করবে, তখন অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়। সেটা সিতে হতে পারে, শিপে, এয়ার হতে পারে, প্লেনের ভিতরে, প্লেনে করে আমদানি রপ্তানি হতে পারে, ল্যান্ড, ট্রাক বা রেল এর মাধ্যমে পণ্য আনা নেওয়া করা যেতে পারে। সব ক্ষেত্রেই ক্ষতি হলে এই ধরনের ক্ষতিকে, if your business regularly sends or receives goods, then you should seriously consider, পণ্য যখন রেগুলারলি আমরা পণ্য পরিবহন করব, অবশ্যই আমার মেরিন কার্গো ইন্স্যুরেন্সের প্রয়োজন হবে। আসলে মেরিন কার্গো ইন্স্যুরেন্স কিভাবে কভার করে, এটা একটা subclass of marine insurance. Marine insurance cover damage of loss caused by any transport vessel, ships, terminals or cargo by which goods are acquired, transferred or held between the points of origin and final destination, যেটা আমরা আগে দেখলাম। Marine insurance also includes
offshore and onshore exposed property, port, container terminal, well platform and pipeline. যখন কোনো তেল আমদানি করা হয়, তেলটা যে বাল্ক ক্যারিয়ার থেকে আনার জন্য পাইপলাইন থাকে, সেটাও থাকতে পারে। Furthermore, marine cargo insurance policies have been implemented to minimize the financial loss incurred in a natural disaster, accident or other mischief. So এই হচ্ছে মেরিন কার্গো ইন্স্যুরেন্সের ছোটখাটো একটা সংজ্ঞা। আর মেরিন হাল ইন্স্যুরেন্স হচ্ছে মেরিন হাল এর অ্যাডভেঞ্চার চলার সময়, মেরিন সমুদ্র পথে চলার সময় তার কাভারেজটা নিয়ে থাকবে, এবং construction of ship and offshore platform is also handled with marine insurance. আমি যে একটা জাহাজকে এক জায়গায় তার ডকইয়ার্ডে যখন সেটা কনস্ট্রাকশনে থাকবে বা কমিশনে থাকবে, সেগুলো এখানে মেরিন হাল ইন্স্যুরেন্সে কভার করা হয়ে থাকে। মেরিন লসেস অফ মেরিন, আমরা এগুলো একটু আগে দেখলাম যে মেরিন ইন্স্যুরেন্স 1906 লেখা আছে মেরিন লসেস। এই লসগুলো কেমন হয়? ফিজিক্যাল লস, ফিজিক্যাল ড্যামেজ এবং এক্সপেন্স, দুই ধরনের লস হয়। এগুলোকে আমরা প্রপার্টি ড্যামেজ বলতে পারি, এক্সপেন্স বলতে পারি। প্রপার্টি ড্যামেজ দুই ধরনের হয়, একটা হচ্ছে টোটাল লস আর একটা হচ্ছে পার্শিয়াল লস। আর টোটাল লসটাও দুই ধরনের, অ্যাকচুয়াল টোটাল লস, টোটাল লস, পার্শিয়াল লসটাও দুই ধরনের, পার্টিকুলার অ্যাভারেজ, জেনারেল অ্যাভারেজ। এক্সপেন্সটাও কয়েক ধরনের হতে পারে, স্যালভেজ চার্জ, স্যালভেজ রিওয়ার্ডস, আওয়ার্স, সুয়েল লেবার চার্জ, স্পেশাল চার্জ, বা এখানে পার্টিকুলার চার্জেসও বলা যেতে পারে। সো এই হচ্ছে বিভিন্ন ধরনের লসেস কে কয়েকটি ক্লাসে নির্দিষ্ট করা হয়েছে। এগুলোকে আরো অনেকভাবে বলা যেতে পারে। আমরা বলতে পারি যে the types, the various perils covered under the marine insurance policies may result in payment of different type of losses. This may be categorized as follows. একটা হচ্ছে প্রথম হচ্ছে total loss, actual, constructive, partial loss, particular average, partial loss, general average, sacrifice cost, which incur insured losses, general average contribution, are costs which reduced insured losses, salvage charge, expenses incurred to reduce insured losses, so and labor charge, at which claim cost, survey fee, etc. এখানে আরেকটা বিষয়, আমরা এখন অন্য একটা লস, যেমন ফিশ, fruits and other perishable goods may be so damaged by fermentation and putrefaction caused by seawater, damaged that they would loses their original characters of the commodities insured. This type of losses is known as loss of species. দেখেন একটা ফ্রুট যদি আনতে হয়, সেটা একটা এয়ার কন্ডিশনিং কার্গো দিয়ে আনতে হবে, কারণ সেই কার্গোতে এয়ার কন্ডিশন সিস্টেম থাকতে হবে। যদি এয়ার কন্ডিশন সিস্টেম কোনো রকম ড্যামেজ হয়, তাহলে পুরো ফ্রুটটাই তার আসল পচে যাবে, পুরো তার আসল অবস্থা পরিবর্তন হয়ে যাবে। ইফ vessels found at sea and it is particularly practically imposed to save her by salvage measures, cargo on board the vessel will also be an actual cost total loss, although it may be still intact. The principle behind actual total loss in this respect is impossibility. এখানে টোটাল লসের বিষয়টা হচ্ছে যে এটা আর ইম্পসিবল, এটাকে রিকভারি করাই সম্ভব নয়। সেই জন্য সেটা অবশ্যই থাকতে হবে যে ইম্পসিবল বিষয়টা থাকতে হবে, তাহলে সেটাকে আমি রিকভারি করা একদমই অসম্ভব। সেক্ষেত্রে আমি বলতে পারবো এটা টোটাল লস। এখন টোটাল লসের সংখ্যাগুলো আমি দেখি। প্রপার্টি ড্যামেজের ভিতরে আমি টোটাল লস গুলো দেখি। প্রথম হচ্ছে অ্যাকচুয়াল টোটাল লস, এ সাবজেক্ট ম্যাটার ইজ ডিস্ট্রয়েড, একদম টোটালি ডিস্ট্রয়েড। কখন বলবো? ইফ এ ভেসেল ইজ badly damaged by fire, reducing it to burnt metal absolutely beyond repair, এমন ভাবে আগুনে পড়ে গেছে আর রিপেয়ার করা সম্ভব না। ইফ এ শিপ ইজ মিসিং, একটা শিপ যদি পানির মধ্যে মিসিং হয়ে যায়, অনেকদিন পর্যন্ত এটার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না, কয়েকদিন খোঁজা হবে, একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত, রিজনেবল পিরিয়ড পর্যন্ত খোঁজা হবে, তারপরে ডিক্লেয়ার করবে টোটাল লস। When a sugar damaged by seawater as to loss its character as sugar, খুব সহজ,
চিনি যদি পানির মধ্যে পড়ে যায় তাহলে চিনির আর গুণাগুণ থাকবে না। এবং সিমেন্টের ক্ষেত্রে সিমেন্ট ড্যামেজড বাই সি ওয়াটার মে বি টার্ন ইনটু কনক্রিট। যেই ক্ষতিটা আর কখনো পুনরুদ্ধার করা সম্ভব না, যেমন সিমেন্ট যদি পানি লেগে যায় সেটা কনক্রিট হয়ে যাবে, কখনোই সিমেন্টে রূপান্তর করা সম্ভব নয়, সেইটাই হচ্ছে ইম্পসিবিলিটি এবং সেটা হচ্ছে টোটাল লস। এবং এই টোটাল লসটা হচ্ছে অ্যাকচুয়াল টোটাল লস, এর মধ্যে কোনো পরিবর্তন সম্ভব নয় পূর্বের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। আর দ্বিতীয় কনস্ট্রাকটিভ টোটাল লস হচ্ছে এমন একটা লস যে লসটার কারণে আমি ওই পণ্যটাকে লস হয়েছে সেটা রিকভারি করতে পারবো, কিন্তু ক্ষতির পরিমাণটা এত বেশি হয়েছে সেটা রিকভারি করতে গেলে আমাকে যে পণ্যটা আছে, যে গুডসটা বা যে হাল বা মেশিনারি বা কার্গো, এটার যে ভ্যালু তার থেকে বেশি খরচ করতে হবে। Actual total loss appears unavoidable. To prevent actual total loss require expenditure exceeding the saved value. Yeah. এবং there is a constructive total loss when the insured is deprived of the subject matter and it is unlikely there can be recovery. এটা আর কখন রিকভারি সম্ভব না? The cost of recovery would exceed the value when recovered. একটা জাহাজ পানির মধ্যে ডুবে গেছে, সেটা পানি থেকে উঠানো এবং সেটাকে রিপেয়ার করতে দেখা গেল যে জাহাজের মূল্য 500 কোটি, আমার খরচ হয়ে যাবে এস্টিমেশন করা হলো 600 কোটি, তাহলে এই জাহাজ উঠে তো আমার ফিনান্সিয়ালি ভায়াবল হবে না। ধরেন একটি গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে এমনভাবে সামনে পিছনে ভেঙে চুরমার বা ড্যামেজড হলো, সেই গাড়িটি যদি রিপেয়ার করা হয়, আমি একটি গাড়ি চালালাম 5 বছর পর্যন্ত, 5 বছর আগে গাড়িটি কিনেছিলাম 10 লক্ষ টাকা দিয়ে, এখন গাড়িটির মূল্য আছে 7 লক্ষ টাকা। তো দেখা গেল যে আমার গাড়িটি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ঠিক করতে আমার প্রায় 7.5 লাখ টাকা লেগে যাবে, তাহলে তো আমি এই গাড়িটি ঠিক করবো না। এইটা হচ্ছে এক কনস্ট্রাকটিভ টোটাল লস। এই লসটা হয়েছে সেটাকে রিপেয়ার করা সম্ভব, কিন্তু সম্ভব হলেও সেটা করবো না, কারণ এই ক্ষতিটা, এই খরচটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে পার্শিয়াল লস, একটু আগে টোটাল লস, আর এটা হচ্ছে পার্শিয়াল। ইফ দ্য ইনসিওরড কার্গো হ্যাজ বিন partially damaged by risk. পার্শিয়াল লসটা দুই ধরনের, একটা হচ্ছে পার্টিকুলার অ্যাভারেজ আর একটা হচ্ছে জেনারেল অ্যাভারেজ। এখানে অনেক বেশি আমরা জেনারেল অ্যাভারেজ কথাটা শুনতে পাই, এখানে আমরা দেখব পার্শিয়াল লস if the damaged property has been caused by accidents such as stranding, fire, storm and collision. এই পার্টিকুলার অ্যাভারেজ একটা পার্টিকুলার এরিয়া, পার্টিকুলার একটা ক্ষতিকে কভারেজ করবে, সব এরিয়াকে, সব অংশকে, সব বিষয়কে এর কভারেজ করবে না। সো একটা নির্দিষ্ট ক্ষতিকে যখন কভার করে তখন সেটাকে বলা হয় পার্টিকুলার অ্যাভারেজ। if the damage has been caused by voluntary sacrifice, intentionally sacrifice for common interest and common maritime adventure, such as jettisoning cargo to save the ship from stranding, বা ফায়ার ফাইটিং এর জন্য, এক জায়গায় আগুন লেগে গেছে, সেই পাশের কার্গো সহ আরো যেন আগুন যেন না হয়, বিস্তৃত না হয়, আমি সবগুলো কার্গো জেটিশনিং করে দিলাম। বা এমন একটা জায়গায় আগুন লেগেছে সেটা পৌঁছানোর জন্য আমার কিছু কার্গো ফেলে দিতে হবে, সেই কার্গোগুলো ফেলে দিলাম। এভাবে করে জেনারেল অ্যাভারেজ ডিক্লেয়ার হয়। এখন আমরা জেনারেল অ্যাভারেজ দুইটা বিষয় জানবো। একটা হচ্ছে প্রথমে জেনারেল অ্যাভারেজ স্যাক্রিফাইস। জেনারেল অ্যাভারেজ স্যাক্রিফাইসটা স্যাক্রিফাইস শিপ, স্যাক্রিফাইস কার্গো, স্যাক্রিফাইস ফ্রেট। স্যাক্রিফাইস শিপ হচ্ছে অ্যাঙ্করিং, ক্যাবলস, অ্যাঙ্করস এন্ড ক্যাবলস, bulkhead to set off the fire, sail, spares, damage to the machinery stores. আমার যে জাহাজটা ওজন কমানোর জন্য আমার কি করা লাগবে, আমার যে ক্যাবেল অ্যাঙ্করটা আছে এটাকে আমার ফেলে দিতে হবে, তাহলে আমার ওজনটা কমে যাবে, জাহাজটা নিরাপদ হবে। আমার বাল্কহেডটা ফেলে দিতে পারি আমি, যে আমার ফায়ার ফাইটিং এর জন্য। আমার এরকম অনেক ধরনের মেশিনারি ক্ষতি হতে পারে, যে আমি জাহাজটা এখন যদি আমি ওজন কমাতে চাই, আমার কিছু স্পেয়ার পার্টস আমার ফেলে দিতে হবে, ড্যামেজ করতে হবে, বা আমার কিছু মেশিনারি স্টোর ড্যামেজ করতে হবে। স্যাক্রিফাইস অফ কার্গো, জেটিশনিং অফ কার্গো, মানে আমি কিছু পণ্য নিক্ষেপ করে দিতে পারি পানির মধ্যে। ওয়াটার ড্যামেজড অন ফায়ার, আমি একটা জায়গায় আগুন লেগেছে সেটাকে আগুন নিভাতে যে ওয়াটার ড্যামেজ করলাম,
কার্গোকে পানির মাধ্যমে ড্যামেজ করে দিলাম, কার্গো হ্যান্ডেল এট পোর্ট অফ রিফিউজি, এই সবগুলো বিষয় এখানে কভার করবে। অ্যান্ড স্যাক্রিফাইস অফ ফ্রেট, আউটস্ট্যান্ডিং ফ্রেট যেটা থাকবে একটা জাহাজ ক্ষতিগ্রস্ত হলে সে তার স্যাক্রিফাইস হতে পারে। জেনারেল অ্যাভারেজ এক্সপেন্ডিচার হচ্ছে স্ট্যান্ডার্ড, এইগুলা কয়েকটা ক্ষতি আমরা এখন দেখবো। এক্সপেন্ডিচারগুলো কি কি? স্ট্যান্ডার্ড হায়ারিং ক্রাফট, আমার একটি জাহাজ চরে জমে গেছে, চরে আটকে গেছে, সেটাকে আমি অন্য একটি ক্রাফটকে হায়ার করে সেটাকে সরানোর জন্য চেষ্টা করলাম। তো হায়ারিং ট্যাগ, এন্টার ইনটু দ্য রিফিউজ পোর্ট অফ রিফিউজি, একটা ঝুঁকির মধ্যে আছে, একটা পোর্টে আমি আশ্রয় নেব, ডিসচার্জিং চার্জ, সেই পোর্ট থেকে ডিসচার্জিং চার্জ, এবং স্টোরেজ চার্জ, সেই পোর্টে মালগুলো যদি আমি স্টোরেজ করি, রিলোডিং চার্জ, লিভিং চার্জ, রিফ্লোট, লাইটারেজ চার্জ, আমার পণ্য মাদার ভেসেল থেকে লাইটার ভেসেল করে যদি অন্য খাতে নেওয়া লাগে সেখানে লাইটারেজ চার্জ, extinguishing expense, detention of the cargo to reach the fire, আমার যে ক্ষতি হবে এই জেটিশনিং করার জন্য, মানে ফায়ারের ক্ষতিকে মিনিমাইজ করতে জেটিশনিং করা হলে এগুলো সব হচ্ছে জেনারেল অ্যাভারেজ এক্সপেন্ডিচার। আমি কতগুলো essential features এখানে: peril must be real, one not imaginary, losses not accidental, must be intentional, should be extraordinary in nature, common adventure, এবং the adventure must be saved, অবশ্যই সেভড হতে হবে। জেনারেল অ্যাভারেজ অ্যাডজাস্টার বলা হয় যাদেরকে। The adjustment of general average losses is entrusted to an average adjuster. The specialized knowledge, general average is a specialized knowledge, and the reputation of for strict impartiality ensure that their findings are acceptable to all concerned. The adjuster's fee are allowed in general average. জেনারেল অ্যাভারেজের যে কস্ট হবে সেটার সাথে অ্যাডজাস্টারের কস্টটাও যোগ হবে। তাদের এই তারা দেখা গেল 50 জনের কস্ট হলো, সেটা 500 জন কার্গো ওনারের ভিতরে ভাগ করে দিলে কারো কোনো দ্বিমত থাকবে না। জেনারেল অ্যাভারেজ জেটিশন করা হলো যে একটা জাহাজের ভিতরে 500টি কার্গো রয়েছে, এর মধ্যে 50টিকে জাহাজটা নিরাপদ করার জন্য, হালকা করার জন্য 50টি কার্গো ফেলে দেওয়া হলো। এই 50 জনের ক্ষতিটাকে সবার মধ্যে ভাগ করে দেওয়াকে জেনারেল অ্যাভারেজ অ্যাডজাস্টারের কাজ, এবং এটা খুবই একটি টিপিক্যাল এবং খুবই স্পেশাল ওয়ার্কস। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। একটা জাহাজে করে ABC কোম্পানির মাল লোড করা হলো। AB হচ্ছে বাংলাদেশি কোম্পানি, C হচ্ছে শ্রীলঙ্কার কোম্পানি। এখন ধরেন একটা ঘটনাটা কি ঘটতে পারে, একটা প্রথম পেজ, the ship suffers an engine breakdown and is floating without motive power on a completely calm sea. The ship is not in any immediate danger of sinking, but the adventure is in a position of peril because if a storm blows up or the seas become very rough, the ship would not be able to ride out that storm safely, or is at risk of being blown into rocks and run aground. একটা রক্সে আঘাত পেতে পারে এবং পানিতে ডুবেও যেতে পারে। The cost of rescuing the adventure, এই অ্যাডভেঞ্চারটাকে নিরাপদ করার জন্য the cost of tows to a place of safety, এটাকে টোতে করে যে কোনো একটা টাগবোটের মাধ্যমে আমরা যদি সেফ প্লেসে নিয়ে যেতে পারি, it would be a general average expenditure. কি হলো যে আমার জাহাজের ইঞ্জিন ব্রেকডাউন হয়ে গেল, সে ব্রেকডাউন হয়ে গেল, এখন জাহাজ তো নড়াচড়া করে, যদিও তেমন কোনো সমস্যা নেই, জাহাজ সমুদ্র শান্ত রয়েছে। সেই সময় ওখানে আমি বসে থাকলে হবে না, আমাকে নিরাপদ স্থানে যেতে হবে। তখন আমি টাগবোটের মাধ্যমে আমি রেস্কিউ করার জন্য, আমার এই টোলসের মাধ্যমে আমার একটা জাহাজটাকে নিরাপদ করার জন্য একটা নির্দিষ্ট পোর্ট অফ রিফিউজি বা নির্দিষ্ট একটা পোর্টে আমি চলে যেতে হবে, একটা নির্দিষ্ট স্থানে চলে যেতে হবে। সেই চলে যাওয়ার জন্য অবশ্যই আমাকে টোলস সেই টাগবোটের প্রতিষ্ঠানকে অবশ্যই পে করতে হবে বা পোর্টকে পে করতে হবে। এই যে আমি খরচটা করলাম, এটা হচ্ছে জেনারেল অ্যাভারেজ এক্সপেন্ডিচার। আরেকটা কেস দেখবো এখন। ফায়ার
breaks out in one of the ship's hold. It might be small, it could be small and localized fire. আমি এটা চিহ্নিত করে ফেলেছি কোথায় ফায়ারটা হয়েছে, বাট ইফ ইট ইজ নট এক্সটিংগুইশড ইট মাইট বি ইভেন্চুয়ালি স্প্রেড। আমি যদি এটাকে এক্সটিংগুইশ না করি, আলাদা না করি, তাহলে এটা আরো বেড়ে যাবে and engulf the entire ship and cargo, এবং এর দ্বারা কি হবে, পুরো শিপ এবং কার্গো ক্ষতিগ্রস্ত হতে পারে। The cost of firefighting of the fire would be a general average expenditure. আমি ফায়ার ফাইটারকে দেখা যাচ্ছে আগুন নিভানোর জন্য পানি দেওয়া হচ্ছে কোন একটি জাহাজ থেকে, এই যে ফায়ার ফাইটিং রেস্কিউ জাহাজ, সেটা থেকে আগুন নিভানো হচ্ছে, সেটা তাদেরকে যে খরচ হবে সেটা জেনারেল অ্যাভারেজ এক্সপেন্ডিচার। এবং এই আগুন নেভানোর জন্য ওই পানি দ্বারা যে কার্গোগুলো ক্ষতি হলো, any damage to the ship or cargo directly caused by the firefighting, the damage to other cargo by water used to extinguish the fire would be general average sacrifice. এই যে আমার অন্য কার্গোগুলো ক্ষতিগ্রস্ত হলো পানির মাধ্যমে, আগুনের মাধ্যমে ক্ষতি হয়নি, পানির মাধ্যমে ক্ষতি হয়েছে, এগুলো হচ্ছে জেনারেল অ্যাভারেজ স্যাক্রিফাইস। আমরা কেস দেখি, আমার এই জাহাজটি যখন ঢাকা চট্টগ্রাম হয়ে কলম্বো যাচ্ছে, the ship suffers a breakdown in her refrigeration machinery, which is leading of some frozen cargo, destroying but in causing no other problem either to other cargo or the ship itself. This would not be general average necessarily, as the problem affects only one of the interests. আমার সি কোম্পানির যে পণ্য যাচ্ছিল, সেই পণ্যের ভিতরে একটা ছিল হচ্ছে পেরিশেবল আইটেম, যেটা কার্গোতে ফ্রোজেন অবস্থায় থাকা রেফ্রিজারেটরে ছিল, সেটা নষ্ট হয়ে যাচ্ছিল, ওই রেফ্রিজারেটর সিস্টেমটা নষ্ট হয়ে গিয়েছিল। তো যখন চিটাগং পোর্টে আসলাম তখন দেখলাম এটাকে ঠিক করা যেতে পারে। এটা যদিও একজনের ইন্টারেস্ট, কিন্তু যেহেতু আমি শিপ ওনার, আমার দায়িত্ব হচ্ছে পুরো পণ্যটা সেফলি পৌঁছে দেওয়া। আমি চিন্তা করলাম যে এখনো তো পুরোপুরি নষ্ট হয়নি, এটাকে ঠিক করা যেতে পারে। শিপ arrived at the port of refuge, চট্টগ্রাম পোর্টে আসলো, and some repair will have to be done. এখন কিছু রিপেয়ারিং হয়ে গেল, the cargo might have to be offloaded, এবং সেই কার্গোটা আমি নিচে নামালাম, নিচে নামিয়ে পোর্টের মধ্যে আমি ঠিকঠাক করলাম, করে আবার সেটাকে আমি লোড করলাম। stored while this is done, এই যখন কার্যক্রম শেষ তখন এটাকে আমি লোড করলাম, and then reloaded for the onward journey. The key, this cost are normally recoverable in general average. এটাকেও জেনারেল অ্যাভারেজের মধ্যে রিকভারেবল। এখন আমরা জেনারেল অ্যাভারেজ এক্সপেন্স গুলো দেখব। জেনারেল অ্যাভারেজ এক্সপেন্স গুলোর মধ্যে আমরা যেটাকে প্রথম হচ্ছে সুয়েল এন্ড লেবার চার্জ। সুয়েল লেবার চার্জটা কিরকম আমরা দেখি। An owner of property is expected to take all measures to avoid minimize his loss. একটা লস সামনে হচ্ছে বা হবে, সেটাকে মিনিমাইজ করার জন্য অন্য আরেকটা মেজার নিল, কিন্তু এটাতেও কিন্তু খরচ আছে। সেই খরচটা, দুইটা খরচ, both types of losses are payable under marine policies. The essential features and insured peril must be occur. অবশ্যই একটা ইনস্যুরড পেরিল হতে হবে। The charges must be incurred at an intermediate port. The charges must be incurred for the benefit of the particular subject matter of the insured. The charges must be incurred only by the assured, his servants or assigns. এখন আমরা দেখব সিওর লেবার চার্জ একটি উদাহরণ। Height damaged by sea water, reconditioning expense at an intermediate port to prevent aggravation of damage are sewer labor charge. Sewer labor charge is special agreement, and hence insurers may be liable for sewer labor charge in addition to the total loss. At the total loss এর সাথে এটা sewer labor charge additional coverage দেওয়া যেতে পারে। যে আমরা দেখলাম একটা রিকন্ডিশনিং, এর আগেও দেখেছি আমি যে কেসটা ছিল, রিকন্ডিশন করার জন্য একটা এক্সপেন্স হয়েছে ইন্টারমিডিয়েট পোর্টে। এটা আমাকে টোটাল লসের থেকে বাঁচানোর জন্য এটা করা যেতে পারে, সেটা হচ্ছে সুয়ার লেবার চার্জ, যে জেনারেল অ্যাভারেজে কভারেজ দেওয়া। এছাড়া পার্টিকুলার চার্জেস,
particular average and particular charge is not same. It is different as in expenses or charges incurred in recovering, preserving the subject matter, and that such expenses as warehousing and forwarding goods. এখানে আমাকে বলা হচ্ছে একটা warehousing করব বা forwarding goodsটা অন্য জায়গায় পাঠাবো are not particular average, but the termed particular charges are properly incurred. আমার এখানে কিছু চার্জ হবে, এখানে কিছু খরচ হবে ফর ওয়্যার হাউজিং করার জন্য। আমি একটা পণ্যকে আমার পণ্যকে ডিসচার্জ করার প্রয়োজন হতে পারে পার্টিকুলার একটা পোর্টে, রিপোর্ট অফ রিফিউজি হতে পারে, এই খরচটা আমি কি করব, এটা হচ্ছে পার্টিকুলার চার্জ, নট পার্টিকুলার অ্যাভারেজ। পার্টিকুলার অ্যাভারেজে দেখা গেল যে আমার কস্টটা একটা লস হচ্ছে, সেই লসের সময় আমি আরেকটা ক্ষতি করলাম, ক্ষতি, আর এখানে হচ্ছে ক্ষতি হতে পারে সেটা মিনিমাইজ করার জন্য এই কস্ট, সেটা ভবিষ্যতে একটা ক্ষতি হতে পারে, সেটাকে আমি রিকভারি করার জন্য, প্রিজার্ভিং করার জন্য আমার এই খরচ। The important feature of the particular charges, the charges must be incurred to avoid loss covered by the policy. The charges must be reasonably incurred. The charges must be incurred by the insured or any other person for the purpose of preserving the subject matter, insured or minimizing the loss. আমার যে সাবজেক্ট ম্যাটার সেটা ভবিষ্যতের বড় ধরনের ক্ষতি থেকে বাঁচানোর জন্য এই লসটা, এই চার্জটা, এই খরচটা করব। এটা একটা এক্সপেন্স, আর এই এক্সপেন্সটা হচ্ছে পার্টিকুলার চার্জ। এবং পার্টিকুলার চার্জ এক্সপেন্সের লাস্টে হচ্ছে সেলভেজ চার্জ। সেলভেজ চার্জটা আমি নিজে থেকে টোটাল লসটা অ্যাভয়েড করার জন্য সেলভেজ চার্জটা করা হয়। These are remuneration payable to the third parties who independently of any contract render services to the save life or property at sea. These services are offered on a no cure no pay basis. Thus, if services are successful, no compensation is payable. Salvage associate এই একটা দেখা যেতে পারে, একটা এক্সাম্পল হতে পারে এমন যে জাহাজটি সমুদ্রপথে চলার সময় হঠাৎ করে দেখা গেল যে এটা এমন একটা এরিয়া দিয়ে যাচ্ছি, এখন আমার কিছু টেরোরিস্ট অ্যাটাক করতে পারে। আমার যদি টেরোরিস্ট থাকে, কাভারেজ থাকে, আমার একটা কাভারেজ থাকতেও পারে, থাকলে কাভারেজ দিতেও পারে ইনস্যুরেন্স কোম্পানি। কিন্তু আমি কি করব, আমি আগে চিন্তা করবো যে আশেপাশের কোনো নৌবাহিনীর টহল বা তাদের দেশের অন্য এক দেশের এরিয়া দিয়ে যাচ্ছে, তো এখন ওই দেশের নৌবাহিনীর টহলকে আমি অফার করতে পারি যে তোমাদের কিছু আমি টাকা দিব, আমাকে এই জায়গাটুকু খুব নিরাপদে পার করে দাও, এরকমও হতে পারে। তো সেক্ষেত্রে আমি তাদেরকে বললাম যে এই জাহাজটি পার করে দিলে তাও তোমাদেরকে পে করা হবে। সো এরকম একটা অবস্থাতে হতে পারে। Salvage charge association, the association for the protection of commercial interest as respect of record and damaged property was formed in 1856 by a number of lawyers and writers, marine insurance companies, and several ship owners and merchants. এই সেভারেন লয়ার্স আন্ডাররাইটার এবং মেরিন ইন্স্যুরেন্স কোম্পানি এবং শিপস ওনারদের এবং মার্চেন্টদের একটা সংগঠন হচ্ছে সেলভেজ অ্যাসোসিয়েশন। সো আজকের ভিডিও পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।